আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং বর্তমান সময়ের এই অস্থির কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সচেতনভাবে ভাবছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই, যা আমাদের জাতীয় স্বার্থ এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্কের এক নতুন ও জটিল সমীকরণ তৈরি করছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই চলমান টানাপোড়েন এখন আর সাধারণ কোনো কূটনৈতিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। বিষয়টি এখন সরাসরি ভারতের লোকসভা পর্যন্ত গড়িয়েছে। সেখানে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটি বর্তমান পরিস্থিতি নিয়ে একটি অত্যন্ত গভীর প্রতিবেদন পেশ করেছে। আজ আমরা সেই প্রতিবেদনের চুলচেরা বিশ্লেষণ করব এবং দেখার চেষ্টা করব কেন ভারত আমাদের এই বর্তমান সময়টাকে ১৯৭১ সালের সেই উত্তাল ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ের সাথে তুলনা করছে। শুরুতেই আমাদের নজর দেওয়া দরকার শশী থারুরের নেতৃত্বাধীন সেই লোকসভা কমিটির প্রতিবেদনের দিকে। সেখানে একটি অত্যন্ত বড় কথা বলা হয়েছে। তারা উল্লেখ করেছেন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি ভারতের জন্য ১৯৭১ সালের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে। এটি কিন্তু কোনো সাধারণ মন্তব্য নয়। ১৯৭১ সালের সেই সংকট ছিল ভারতের অস্তিত্ব রক্ষা এবং একটি বিশাল মানবিক বিপর্যয়ের মোকাবেলা করার লড়াই। আর বর্তমানের এই সংকটকে তারা দেখছেন বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার এক আমূল পরিবর্তন এবং ভারত থেকে কৌশলগতভাবে দূরে সরে যাওয়ার একটি প্রবল সম্ভাবনা হিসাবে। ভারতীয় নীতি নির্ধারকরা বর্তমান সময়ে মনে করছেন, বাংলাদেশ যদি তাদের হাতের বাইরে চলে যায় বা অন্য কোনো শক্তির বলয়ে প্রবেশ করে, তবে ভারতের আঞ্চলিক নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। কমিটি সরাসরি সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, ভারত যদি এই মুহূর্তে তাদের কৌশল পুনর্গঠন করতে না পারে, তবে ঢাকায় তাদের যে দীর্ঘদিনের প্রভাব ছিল তা চিরতরে বিলীন হয়ে যেতে পারে। এই প্রতিবেদনে আমাদের দেশের ভেতরে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে মোংলা বন্দরের সম্প্রসারণ, লালমনিরহাট বিমান ঘাটির উন্নয়ন এবং পেকুয়া সাবমেরিন ঘাটির মতো মেগা প্রজেক্টগুলো নিয়ে ভারত এখন গভীরভাবে অস্বস্তিতে রয়েছে। আপনারা শুনলে অবাক হবেন যে পেকুয়া সাবমেরিন ঘাটিতে ৮টি সাবমেরিন রাখার সক্ষমতা রয়েছে, অথচ আমাদের নিজেদের সাবমেরিন আছে মাত্র ২টি। ভারতীয় লোকসভায় এই প্রশ্নটি বেশ গুরুত্বের সাথে তোলা হয়েছে যে বাকি ৬টি সাবমেরিন আসলে কাদের জন্য রাখা হচ্ছে। তারা সরাসরি ইঙ্গিত করতে চাচ্ছে যে এটি হয়তো চীনের কোনো কৌশলগত পরিকল্পনার অংশ। এছাড়াও চীনের সাথে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর যোগাযোগ বৃদ্ধি এবং এমনকি জামাতে ইসলামের প্রতিনিধিদের চীন সফরকেও ভারত তাদের নিরাপত্তার জন্য একটি বড় ঝুঁকি হিসাবে দেখছে। ভারত মনে করছে, বাংলাদেশ ধীরে ধীরে ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে। লোকসভা কমিটির সুপারিশগুলোর দিকে তাকালে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যায়। তারা সরকারকে পরামর্শ দিয়েছে যে বাংলাদেশে যেন কোনো বিদেশি শক্তি সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ না পায়, সেদিকে সর্বোচ্চ নজরদারি রাখতে হবে। একই সাথে তারা মনে করছে, উন্নয়ন প্রকল্প এবং বন্দর সুবিধার ক্ষেত্রে ভারত যেন বাংলাদেশকে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি সুযোগ দেয়। দেখুন, এটি মূলত করা হচ্ছে যাতে বাংলাদেশ অর্থনৈতিক ও কৌশলী কারণে ভারতের উপর নির্ভরশীল থাকে। নির্বাচন নিয়েও প্রতিবেদনে বেশ কিছু স্পর্শকাতর কথা বলা হয়েছে। তারা বলছে, আগে নিষিদ্ধ থাকা জামাতে ইসলামের নিবন্ধন ফেরত দেওয়া হয়েছে এবং তারা এখন নির্বাচনের মাঠে বেশ সক্রিয়।
অন্যদিকে আওয়ামী লীগকে একরকম অকার্যকর বা নিষিদ্ধ অবস্থায় রাখা হয়েছে। কমিটির মতে আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন হয়, তবে সেই নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বা অন্তর্ভুক্তিমূলক চরিত্র নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠতে পারে। অর্থাৎ ভারত পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে একটি সুর তোলার চেষ্টা করছে বলে এখানে কিন্তু মনে হচ্ছে। এর বিপরীতে আমাদের দেশের বর্তমান সরকারের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ শক্ত। সম্প্রতি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অত্যন্ত স্পষ্ট ও কড়া ভাষায় বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কোনো নসিহত বা অনধিকার চর্চা আমরা গ্রহণ করব না। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে এটি আমাদের জন্য এক বিশাল গর্বের জায়গা। দীর্ঘ সময় পর আমরা আন্তর্জাতিক মঞ্চে আমাদের নিজস্ব আওয়াজ তুলে ধরতে পারছি, কিন্তু এই সাহসের পাশাপাশি আমাদের কিছু বড় বাস্তবতার কথাও প্রকৃতপক্ষে চিন্তা করতে হবে। আবেগ দিয়ে মাঠ গরম করা হয়তো সহজ, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হয় অনেক সময় বাস্তবসম্মত হিসাব দিয়ে। ভারত যদি আমাদের এই কঠোর অবস্থানের পাল্টা ব্যবস্থা হিসাবে কোনো ধরনের অর্থনৈতিক বা বাণিজ্যিক চাপ প্রয়োগ করে, তবে আমাদের পরিস্থিতি আসলে কি হবে? আপনারা জানেন, আমরা এখনো নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন পেঁয়াজ, চাল বা ডালের জন্য ভারতের বাজারের উপর অনেকাংশেই নির্ভরশীল। ভারত যদি কোনো কারণে পণ্য রপ্তানি বন্ধ করে দেয় বা সীমান্তে কড়াকড়ি আরোপ করে, তবে আমাদের দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা থমকে যেতে পারে। বাজারের অস্থিরতা সামাল দেয়া তখন আমার মনে হয় অসম্ভব হয়ে পড়বে। তাই অতি আবেগের হয়ে সব সম্পর্ক ছিন্ন করার চিন্তা করা হয়তো আমাদের জন্য হঠকারী সিদ্ধান্ত হবে। বিশ্লেষকরা সবসময়ই বলেন যে প্রতিবেশী পরিবর্তন করা যায় না, তাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে একটি স্বাভাবিক ও পেশাদার সম্পর্ক বজায় রাখা জরুরি। আমাদের অতি বন্ধুত্বের প্রয়োজন নেই, কিন্তু শত্রুতাও আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না, এটা নিশ্চিত। যদি দুই দেশের সম্পর্ক চরম শত্রুতার পর্যায়ে চলে যায়, তবে তার নেতিবাচক প্রভাব দুই দেশের মানুষকেই ভোগ করতে হবে। তবে এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়, বেশি ক্ষতি কার হবে? ভারত তাদের লোকসভায় যেভাবে বাংলাদেশকে একটি কৌশলগত চ্যালেঞ্জ হিসাবে চিহ্নিত করেছে, তাতে পরিষ্কার যে কোনোভাবেই তারা তাদের প্রভাব হারাতে রাজি নয়। তারা দক্ষিণ এশিয়ায় নিজেদের মোড়ল হিসাবে দেখতে অভ্যস্ত, এবং বাংলাদেশের এই নতুন পথ চলা তাদের সেই দাপটকে চ্যালেঞ্জে পরিণত করেছে। বাংলাদেশের রাজনীতি এখন এক বিশাল আন্তর্জাতিক দাবা খেলার মঞ্চে পরিণত হয়েছে, যেখানে একদিকে পাকিস্তান ও চীনের প্রভাব বৃদ্ধির চেষ্টা চলছে, অন্যদিকে ভারত তার প্রভাব ধরে রাখার আপ্রাণ লড়াই করছে। এই বড় বড় শক্তির কামড়াকামড়ির মাঝে আমাদের প্রধান কাজ হওয়া উচিত নিজেদের জাতীয় স্বার্থকে সবার উপরে রাখা। আমাদের সরকারকে যেমন সাহসের সাথে কথা বলতে হবে, তেমনি দেশের ভেতরের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য অত্যন্ত প্রজ্ঞা এবং দূরদর্শী কূটনৈতিক কৌশলের আশ্রয় নিতে হবে। ভারতের লোকসভার এই প্রতিবেদনটি আমাদের চোখে আঙুল দিয়ে আমাদের চোখটা কিছুটা হলেও খুলে দিয়েছে। আমাদের প্রতিটি পদক্ষেপ তারা সতর্ক নজর রাখছে। তারা শুধু উপরের রাজনীতি দেখছে না, তারা আমাদের বন্দর, আমাদের বিমান ঘাঁটি এবং এমনকি আমাদের রাজনৈতিক দলগুলোর গোপন যোগাযোগের খবরও রাখছে। এটি আমাদের নিরাপত্তার জন্য যেমন উদ্বেগের, তেমনি আমাদের সতর্ক হওয়ার বার্তাও দেয়। আমাদের উচিত হবে যে নিজেদের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা, কারণ আমরা যদি ভেতরে বিভক্ত থাকি, তবে বিদেশি শক্তিগুলো সহজেই আমাদের উপর খবরদারি করার সুযোগ পাবে। আমরা চাই একটি মর্যাদাশীল বাংলাদেশ, যারা বিশ্বের যে কোনো দেশের সাথে সমানে সমান কথা বলবে। ভারতের সাথে আমাদের এই টানাপোড়েন শেষ পর্যন্ত আমাদের
কোন গন্তব্যে নিয়ে যাবে তা এখনো অনিশ্চিত। তবে এটি পরিষ্কার যে আমরা এক নতুন বাংলাদেশের জন্ম হতে দেখছি, যারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে চায়। এই পথ চলাটি মসৃণ হবে না, সামনে অনেক বাধা আসবে, কিন্তু আমাদের যদি সঠিক পরিকল্পনা থাকে এবং আমরা যদি হুজুগে না মেতে বহুমুখী চিন্তা করি, তবে এই চ্যালেঞ্জগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। ভারতের সাথে আমাদের স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, কিন্তু সেটি যেন কোনোভাবেই আমাদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ না করে। এটি হবে আমাদের মূল বিষয়। তবে এই যে নতুন বাংলাদেশ গড়ার চিন্তা চেতনা এবং ভারতে তাদের সবার দৃষ্টির আড়ালে তারা যে সকল পরিকল্পনা সমূহ করছে, সেগুলো যদি আমাদের সাথে সাংঘর্ষিক হয়ে যায় এবং তারা তাদের আধিপত্য কিংবা তারা তাদের যে সকল স্বার্থ রয়েছে সে সকল স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি ভারত বিদ্বেষী কিংবা ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষজন কিংবা একক গোষ্ঠী নানা ধরনের কথাবার্তা বলছে, নানা ধরনের আয়োজন করছে। যেমন ধরুন হাই কমিশনারে ঢিল ছুড়াছুড়ি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে যেগুলো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু ভারত তাদের যে চিকেন নেক্স রয়েছে, অর্থাৎ সেভেন সিস্টার্সের দ্বার, সেখানে কিন্তু কঠোর নিরাপত্তা এবং সামরিক শক্তি বৃদ্ধি করেছে। অর্থাৎ তারা তাদের যে নিরাপত্তা সেটি কিন্তু কঠোর করার চেষ্টা করছে। কোনো কারণে যদি বাংলাদেশ তাদের যে একটি থ্রেট রয়েছে সেই থ্রেটের শিকার হয়ে যায়, তাহলে দেখুন আমরা যেমন অর্থনৈতিক, বাণিজ্যিক এবং আমাদের যে রাজনৈতিক ক্ষতির সম্মুখীন হব, ঠিক একইভাবে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু হুমকির মুখে পড়ে যাবে, যেটি আমরা কেউ কিন্তু কোনোভাবে চাই না। সুতরাং ভারত যে ধরনের অ্যাকশনে যাক না কেন, সেই অ্যাকশনের পাল্টা রিঅ্যাকশন কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই রিঅ্যাকশনটাই দিতে হবে অত্যন্ত বিচক্ষণতার সাথে, যেটা সাধারণত রাজনৈতিক এবং কূটনৈতিক খেলার মাধ্যমে দেওয়া হয়। অর্থাৎ বাংলাদেশের সরকারকে অনেক গভীর চিন্তার মাধ্যমে সেই বিষয়বস্তুগুলোর জবাব দিতে হবে। অন্যথায় একটু যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, আমাদের অর্থনীতি, আমাদের বাণিজ্য সবকিছু হয়তোবা হুমকির মুখে পড়ে যেতে পারে, যেটি কোনোভাবেই কাম্য নয়।